উম, ধরুন কেউ একজন ৫০০ টাকার একটা সাধারণ কলম কিনতে দোকানে গেল। হুম। তো সেখানে গিয়ে সে জানতে পারল যে মাত্র ৩ ব্লক দূরের আরেকটা দোকানে ওই একই কলম ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ১০০ টাকা তো আর কম নয়। একদম। ১০০ টাকা বাঁচানোর জন্য সে অনায়াসেই ৩ ব্লক হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেবে। হুম। কিন্তু এবার আরেকটা দৃশ্যপট কল্পনা করা যাক। ওই একই ব্যক্তি ধরুন ৫০,০০০ টাকা দিয়ে একটা দামি ল্যাপটপ কিনছে। আচ্ছা। তখন যদি তাকে বলা হয় যে ৩ ব্লক দূরের দোকানে ল্যাপটপটা ৪৯,৯০০ টাকায় পাওয়া যাবে, তখন কিন্তু সে আর ১০০ টাকা বাঁচানোর জন্য ওইটুকু পথ হাঁটতে চাইবে না। একদমই তাই। সে ভাববে ৫০,০০০ টাকার কাছে ১০০ টাকা আর এমন কি? ঠিক। অথচ দুটো ক্ষেত্রেই কিন্তু সঞ্চয়ের পরিমাণ ঠিক ওই ১০০ টাকায়, আর হাঁটার কষ্টটাও একদম সমান। তাহলে আমাদের মস্তিষ্ক কেন একই পরিমাণ টাকা আর শ্রমকে দুই জায়গায় দুই রকমভাবে বিচার করে? হুম। প্রচলিত অর্থনীতি তো বলে যে মানুষ সবসময় শেক্সপিয়ারের নাটকে সেই নিখুঁত যুক্তিবাদী সত্তার মতো আচরণ করে। হ্যাঁ, ট্র্যাডিশনাল ইকোনমিক্স তো এটাই শেখায়। তারা নাকি লাভ ক্ষতির একদম সঠিক হিসাব কষে প্রতিটি সিদ্ধান্ত নেয়। আর ঠিক এখানেই প্রচলিত অর্থনীতি হেঁচট খায়। মানে প্রচলিত অর্থনীতি ধরে নেয় যে সবকিছুই নিখুঁত এবং মানুষ সবসময় তার সর্বোচ্চ উপযোগিতা হিসাব করেই বাজারে পা রাখে। উম, বাস্তবে তো এমনটা হয় না। মোটেও না। বাস্তবে আমাদের চারপাশের মানুষদের দিকে তাকালে বা ধরুন নিজেদের দৈনন্দিন জীবনের দিকে তাকালে আমরা কি সত্যিই এমন নিখুঁত হিসাব দেখতে পাই? আমরা বরং আবেগের বশবর্তী হয়ে অনেক অযৌক্তিক সিদ্ধান্ত নিই। ঠিক বলেছেন। আমাদের দৈনন্দিন আর্থিক সিদ্ধান্তগুলো মোটেও ওই এক্স-রে রিপোর্টের মতো স্পষ্ট আর নিখুঁত নয়, যেখানে ডাক্তার আঙুল দিয়ে বলে দিতে পারেন যে ঠিক কোথায় সমস্যা। একদম সত্যি কথা। আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণে বা ডিপ ডাইভে সবাইকে স্বাগতম। আজ আমরা ড্যান অ্যারিয়েলির লেখা বিখ্যাত বই প্রেডিক্টেবলি ইররেশনাল বা অনুমানযোগ্য অযৌক্তিকতা নিয়ে আলোচনা করব। এই বইয়ের সোর্স মেটেরিয়াল ঘেঁটে আমরা মানুষের মনস্তত্ত্বের অদ্ভুত কিছু দিক উন্মোচন করব। আর আজকের এই আলোচনার উদ্দেশ্য বা মিশন কিন্তু খুব সুনির্দিষ্ট। বিহেভিয়ারাল ইকোনমিক্স বা আচরণগত অর্থনীতি নামের এই জটিল বিষয়টিকে আমরা একদম সহজ ভাষায় তুলে ধরব, বিশেষ করে তাদের জন্য যারা এই বিষয়টিতে একেবারেই নতুন। হ্যাঁ, যেন সবাই বুঝতে পারে। ঠিক। আমরা শুধু মানুষের মস্তিষ্কের ভুলগুলো নিয়েই কথা বলবো না, বরং এই বইয়ের জ্ঞান ব্যবহার করে কিভাবে দৈনন্দিন আর্থিক সিদ্ধান্তগুলো আরও উন্নত করা যায় সেটা খুঁজে বের করব। অর্থাৎ আমাদের নিজেদের অযৌক্তিক আচরণগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে কিভাবে মাসিক আর্থিক বৃদ্ধির জন্য ধাপে ধাপে অনুসরণযোগ্য একটি পরিকল্পনা তৈরি করা যায়, সেটাই হবে আজকের মূল লক্ষ্য। দারুণ একটা মিশন। আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো ড্যান অ্যারিয়েলি তার গবেষণায় দেখাচ্ছেন যে আমরা শুধু ভুলই করি না, বরং আমরা একই ধরনের ভুল বারবার করি। আমাদের এই ভুলগুলোর একটা নির্দিষ্ট ধরন বা প্যাটার্ন আছে। হ্যাঁ, বইয়ের নামটার মতোই। একদম। আমরা একটি নির্দিষ্ট ছকে বা অনুমানযোগ্য উপায়ে অযৌক্তিক। তো চলুন আমাদের মাসিক আর্থিক বৃদ্ধির পরিকল্পনার প্রথম ধাপে যাওয়া যাক, যাকে বলা যায় আপেক্ষিকতার ফাঁদ বা রিলেটিভিটির প্রভাব থেকে মুক্তি। আমরা যখন কোনো কিছু কিনি তখন কিভাবে বুঝি যে সেটার আসল দাম কত হওয়া উচিত? সত্যি বলতে কি, কোনো কিছুরই আসল বা পরম মূল্য কত তা নিজে থেকে বোঝার কোনো ক্ষমতাই আমাদের নেই। তাই নাকি? হ্যাঁ, শূন্য থেকে কোনো কিছুর দাম নির্ধারণ করার জন্য আমাদের মস্তিষ্কে কোনো অভ্যন্তরীণ মিটার বা স্কেল বসানো নেই। আমরা সবসময় আমাদের চারপাশের বিকল্পগুলোর দিকে তাকাই এবং সেগুলোর সাথে তুলনা করে তবেই কোনো কিছুর মূল্য নির্ধারণ করি। ও আচ্ছা, এটা বোঝানোর জন্য একটা দারুণ উপমা ব্যবহার করা যেতে পারে। ঘুটঘুটে অন্ধকারে একজন পাইলট যখন বিমান অবতরণ করার চেষ্টা করেন, তিনি কিন্তু জানেন না রানওয়েটা ঠিক কোথায় বা কতটা চড়া। হ্যাঁ, তিনি তো আর রানওয়ের মাটি দেখতে পান না। ঠিক। তিনি পুরোপুরি নির্ভর করেন রানওয়ের দুপাশের আলোগুলোর ওপর। ওই আলোগুলোই তাকে গন্তব্য চেনায়। সিদ্ধান্ত নেওয়ার সময়ে আমাদের মনও ঠিক ওই পাইলটের মতোই কাজ করে। আশপাশের বিকল্পগুলোই হলো আমাদের মনের সেই রানওয়ের আলো, যা আমাদের সিদ্ধান্তকে একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করে। রানওয়ের এই উপমাটা আসলে খুব নিখুঁতভাবে ব্যাখ্যা করে যে কেন বড় বড় কোম্পানির বিপণন বিশেষজ্ঞরা ইচ্ছে করেই আমাদের সামনে কিছু খারাপ বিকল্প বা ডিল সাজিয়ে রাখেন।
ইচ্ছে করে খারাপ বিকল্প রাখে। হ্যাঁ, বইটিতে দি ইকোনমিস্ট পত্রিকার সাবস্ক্রিপশনের একটি খুব বিখ্যাত উদাহরণ দেওয়া হয়েছে। একবার তারা তাদের ওয়েবসাইটে পাঠকদের জন্য 3টে অফার দিল। প্রথমটি ছিল শুধুমাত্র ইন্টারনেট বা ওয়েব সাবস্ক্রিপশন, যার দাম $59। আচ্ছা, সস্তা অপশন। দ্বিতীয়টি ছিল শুধুমাত্র প্রিন্ট বা ছাপা কাগজের সাবস্ক্রিপশন, যার দাম $125। আর তৃতীয়টি ছিল প্রিন্ট এবং ওয়েব দুটো মিলিয়ে সাবস্ক্রিপশন, যার দামও সেই একই $125। আরে, যে কেউই যখন এই অফারটা দেখবে তার প্রথম চিন্তাই হবে যে শুধু প্রিন্ট সাবস্ক্রিপশন $125 কে কিনবে, যখন ঠিক ওই একই দামে প্রিন্ট এবং ওয়েব দুটোই পাওয়া যাচ্ছে। ঠিক ওই জায়গাটাতেই তারা আপনাকে ধরতে চেয়েছে। সাধারণ দৃষ্টিতে মনে হবে যেন ওয়েব সাবস্ক্রিপশনটা একদম বিনামূল্যে বা ফ্রি পাওয়া যাচ্ছে। আর এটাই ছিল ইকোনমিস্টের বিপণন বিশেষজ্ঞদের মূল কৌশল। ওই মাঝখানে শুধু প্রিন্ট $125 অপশনটা আসলে কেউ কিনবে এই উদ্দেশ্যে দেওয়াই হয়নি। ওটা তাহলে শুধু দেখানোর জন্য? একদম, ওটা ছিল একটা ডিকয় বা ফাঁদ হিসেবে রাখা অপেক্ষাকৃত খারাপ বিকল্প। এই ডিকয়টার কাজই হল তৃতীয় বিকল্পটাকে, মানে প্রিন্ট ও ওয়েব মিলিয়ে $125 প্যাকেজটাকে অনেক বেশি আকর্ষণীয় আর লাভজনক হিসেবে আমাদের মস্তিষ্কের সামনে তুলে ধরা। দারুণ চালাকি তো। ড্যান অ্যারিয়েলি যখন তার MIT ছাত্রদের ওপর এই একই অফার দিয়ে পরীক্ষা চালালেন, তিনি দেখলেন এই ডিকয়ের কারণে বেশিরভাগ মানুষ সবচেয়ে দামি প্যাকেজটি বেছে নিচ্ছে। আচ্ছা। কিন্তু মজার ব্যাপার হল, যখন তিনি ওই মাঝখানের অবাস্তব ডিকয় অপশনটা সরিয়ে নিলেন, তখন মানুষ আবার তাদের সাধারণ যুক্তিতে ফিরে গেল এবং বেশিরভাগই সস্তা ইন্টারনেট প্যাকেজটির দিকে ঝুঁকে পড়ল। আমি ইলেকট্রনিক্সের দোকানগুলোতেও ঠিক এই একই কৌশল দেখেছি। তারা সবসময় মাঝারি দামের এবং সাধারণ ফিচারের একটা টিভি ঠিক পাশেই প্রচণ্ড দামি বিশাল স্ক্রিনের একটা টিভি সাজিয়ে রাখে। এটা কি ইচ্ছে করে করা হয়? অবশ্যই। বইতে স্যাম নামের একজন টিভি বিক্রেতার উদাহরণ দেওয়া হয়েছে। স্যাম তার শোরুমে একটি 36 ইঞ্চির প্যানাসনিক টিভি রাখল $690, 42 ইঞ্চি তোশিবা রাখল $850, আর 50 ইঞ্চির ফিলিপস রাখল $1480। আচ্ছা, 3টা আলাদা অপশন। হ্যাঁ, সাধারণ ক্রেতাদের তো আর ভেতরের যন্ত্রপাতির দাম জানা নেই। তারা এই 3টে টিভির দিকে তাকায়। তাদের মনে হয় $690 টিভিটা হয়তো খুব একটা ভালো হবে না, আবার $1480 টিভিটা বড্ড বেশি দামি। মানে দুই প্রান্তে দুটোই তারা বাদ দিয়ে দেয়। ঠিক তাই তারা খুব স্বস্তির সাথে মাঝখানের $850 টিভিটা বেছে নেয়। স্যাম কিন্তু খুব ভালো করেই জানত যে সে ওই মাঝখানের টিভিটাই বিক্রি করতে চায়। তাই সে ক্রেতার মনস্তত্ত্ব নিয়ে খেলার জন্যই ওইভাবে দামগুলো সাজিয়েছিল। কিন্তু এখানে আমি একটু ভিন্নমত পোষণ করতে চাই, বা অন্তত একটা প্রশ্ন তুলতে চাই। তুলনা করা তো মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি। এতে সমস্যা কোথায়? কেউ যদি একটা নতুন বাড়ি কিনতে যায়, সে তো আশেপাশের অন্যান্য বাড়ির দাম আর সুযোগ সুবিধার সাথে তুলনা করবেই। এটা তো বরং অন্ধের মতো কোনো কিছু কিনে ফেলার চেয়ে অনেক বেশি বুদ্ধিমানের কাজ। তাহলে আপেক্ষিকতা বা তুলনা করাকে আমরা ফাঁদ বলছি কেন? এখানে আকর্ষণীয় বিষয়টা হলো, সমস্যাটা তুলনা করার এই প্রক্রিয়ার মধ্যে নেই। সমস্যাটা লুকিয়ে আছে আমরা কিসের সাথে কিসের তুলনা করছি তার ওপর। মানে? আমাদের মস্তিষ্ক খুব অলস। আমরা শুধু সেই জিনিসগুলোরই তুলনা করি যা সহজে চোখের সামনে তুলনা করা যায়, এবং এই প্রক্রিয়ায় আমরা বড় চিত্রটা বা পেছনের আসল যুক্তিটা পুরোপুরি ভুলে যাই। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। এই বড় চিত্রটা ভুলে যাওয়ার ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে? ধরুন কেউ $25,000 দিয়ে একটি নতুন গাড়ি কিনছে। সেই গাড়ির ডিল ফাইনাল করার সময় বিক্রেতা যদি বলে যে আর মাত্র $3,000 বেশি দিলেই গাড়িতে খুব চমৎকার চামড়ার সিট বা লেদার সিট লাগিয়ে দেওয়া যাবে, তখন তো মনে হবে দেওয়াই যায়। একদম। তখন ওই $3,000 খরচ করতে ক্রেতার খুব একটা গায়ে লাগবে না, কারণ $25,000 বিশাল অঙ্কের তুলনায় $3,000কে তখন মস্তিষ্কের কাছে খুব সামান্য একটা অনুপাত মনে হয়। হ্যাঁ, 25,000-এর কাছে 3,000 তো কিছুই না। কিন্তু ওই একই ব্যক্তি যদি ওই একই $3,000 দিয়ে তার বসার ঘরের জন্য একটি চামড়ার সোফা কিনতে যায়, তখন সে 10 বার হিসাব করবে, অনেকগুলো দোকান ঘুরে দরদাম করবে। অথচ যুক্তিসঙ্গতভাবে চিন্তা করলে দেখা যাবে ওই সোফায় সে হয়তো গাড়ির চেয়ে অনেক বেশি সময় কাটাবে। ঠিক ধরেছেন। বুঝতে পেরেছি। তার মানে দামি জিনিস কেনার সময় আপেক্ষিকতার ফাঁদে পড়ে আমাদের মস্তিষ্ক টাকার আসল মূল্যটা ভুলে যায়।
আমরা এমন বিশাল অঙ্কের খরচ অবলীলায় করে ফেলি যা অন্য সময় হলে কখনোই করতাম না। আজকের আলোচনার শুরুতে যে ১০০ টাকা বাঁচানোর উদাহরণটা দিয়েছিলাম, সেটাও তো এই আপেক্ষিকতার কারণেই ঘটে। ৫০,০০০ টাকার ল্যাপটপের তুলনায় ১০০ টাকাকে আমাদের মন কোনো পাত্তাই দিতে চায় না। একদম। তাই মাসিক সঞ্চয় বৃদ্ধির প্রথম শর্তই হল কেনাকাটার সময় এই ডিকয় বা আপেক্ষিকতার ফাঁদ চিনতে পারা। এবার আসুন, আপেক্ষিকতা থেকে বেরিয়ে আমরা এমন একটা জায়গায় যাই যেখানে তুলনা করার মতো কোনো দামই থাকে না। সেটা আবার কেমন? এটি হলো আমাদের আর্থিক পরিকল্পনার দ্বিতীয় ধাপ, ফ্রি বা বিনামূল্যের মায়া কাটানো। আপেক্ষিকতার ফাঁদ তো বুঝলাম, যেখানে আমরা এক দামের সাথে আরেক দামের তুলনা করি, কিন্তু কি হবে যদি দাম জিনিসটাই না থাকে? অর্থাৎ যদি কোনো কিছুর দাম 0 বা 0 হয়, তখন কি আমাদের মস্তিষ্ক তুলনাহীন অবস্থায় আরও নিখুঁতভাবে কাজ করে, নাকি পুরোপুরি তালগোল পাকিয়ে ফেলে? আপেক্ষিকতার পর এই ফ্রি হলো এমন একটি কনসেপ্ট যা মানুষের মস্তিষ্ককে পুরোপুরি অযৌক্তিক আর মাতাল করে তোলে। শূন্য শুধু একটা সংখ্যা বা অঙ্কের হিসাব নয়, মনস্তত্ত্বের জগতে এটি একটি অত্যন্ত শক্তিশালী আবেগের বোতাম। বইতে হার্শিস কিস এবং লিন্ডার ট্রাফল চকলেটের সেই বিখ্যাত পরীক্ষাটির কথা বলা হয়েছে, যেটা এই ফ্রি এর উন্মাদনা খুব সুন্দরভাবে প্রমাণ করে। লিন্ডার ট্রাফল হল বেশ দামি, দারুণ স্বাদের উন্নত মানের চকলেট, আর হার্শিস কিস হল একেবারে সাধারণ মানের। হ্যাঁ, এটা দারুণ একটা এক্সপেরিমেন্ট ছিল। গবেষকরা একটা বুথ তৈরি করে সেখানে ট্রাফলের দাম রাখলেন ১৫ সেন্ট এবং কিসের দাম রাখলেন মাত্র ১ সেন্ট। ক্রেতারা খুব সুন্দর যৌক্তিক হিসাব করলেন। তারা দেখলেন ট্রাফলের মান অনেক ভালো এবং ১৫ সেন্টে এটা পাওয়া একটা দারুণ ডিল। কারণ ট্রফলের আসল দাম তো অনেক বেশি। ঠিক, তাই শতকরা ৭৩% মানুষ ট্রাফল কিনলেন আর মাত্র ২৭% মানুষ কিস কিনলেন। কিন্তু এর পরেই গল্পের মোড় ঘুরে গেল। গবেষকরা দুটি চকলেটের দামই ঠিক ১ সেন্ট করে কমিয়ে দিলেন। আচ্ছা। ফলে ট্রফেলের নতুন দাম হল ১৪ সেন্ট, আর হার্শিস কিসের দাম ১ সেন্ট থেকে কমে হয়ে গেল 0, মানে একেবারে ফ্রি। মানে দুটোই আনুপাতিক হারে কমানো হলো। হ্যাঁ, এখন প্রচলিত বা যৌক্তিক অর্থনীতির সূত্র অনুযায়ী চিন্তা করলে দুটি চকলেটের দামের পার্থক্য কিন্তু আগের মতোই, ঠিক ১৪ সেন্ট রয়ে গেছে। মানুষের পছন্দের অনুপাত তো কোনোভাবেই পরিবর্তন হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টো। মানুষ গুণগত মান, দামের পার্থক্য, হিসাব নিকাশ সব ভুলে গিয়ে পাগলের মতো ওই ফ্রি কিস চকলেটের দিকে ঝুঁকে পড়ল। শতকরা ৬৯% মানুষ সাধারণ মানের হার্শিস কিস বেছে নিল, শুধু সেটা ফ্রি ছিল বলে। ভাবা যায়। একটি দারুণ ডিল হাতছাড়া করে তারা এমন কিছু নিল যা তারা হয়তো পকেটের টাকা দিয়ে কখনোই কিনত না। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কেন ফ্রি শব্দটা আমাদের এত তীব্রভাবে আকৃষ্ট করে? এর পেছনে স্নায়বিক বা মনস্তাত্ত্বিক কারণটা আসলে কি? কেন এমন হয়? এর উত্তর হল, প্রতিটা আর্থিক লেনদেন বা কেনাকাটার মধ্যে একটা অদৃশ্য মানসিক ঝুঁকি থাকে। ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি বা নিজের কষ্টার্জিত টাকা হারানোর ভয়। কিন্তু যখন কোনো কিছুর দাম 0 হয়, তখন মানুষের মনে এই হারানোর ভয় বা ফিয়ার অফ লস আর একেবারেই কাজ করে না। ও আচ্ছা, তার মানে কোনো রিস্ক নেই। ঠিক, আমাদের মন তখন একটা জিরো রিস্ক বা শূন্য ঝুঁকির পরম স্বস্তিতে ভোগে। মন ভাবে, যেহেতু কোনো টাকাই দিচ্ছি না, তাই আমার ঠকে যাওয়ার বা লস হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর ঠিক এই মানসিক দুর্বলতাকেই কাজে লাগায় বড় বড় ই-কমার্স সাইটগুলো। যেমন ধরুন, অ্যামাজন যখন নির্দিষ্ট টাকার কেনাকাটায় ফ্রি শিপিং দেয়। ধরুন কারো $16 একটা বই দরকার, আর সেটার সাথে শিপিং চার্জ আছে আরও $4, কিন্তু অ্যামাজনের ওয়েবসাইটে বড় বড় করে লেখা $31 কেনাকাটা করলেই পুরো শিপিং একদম ফ্রি। হ্যাঁ, আমরা সবাই এই ফাঁদে পড়েছি। তখন ওই $4 ক্ষতি এড়াতে গিয়ে বা ফ্রি শিপিং পাওয়ার লোভে মানুষ হয়তো এমন একটা বই কার্টে যোগ করে ফেলে যেটা তার আদৌ কোনো দরকারই নেই। হ্যাঁ, আর এভাবেই আমরা ওভারস্পেন্ডিং বা অতিরিক্ত খরচ করে ফেলি। ফ্রি পাওয়ারের আনন্দটা আমাদের সাময়িক স্বস্তি দিলেও দিন শেষে আমাদের পকেট থেকে কিন্তু বেশি টাকাই বেরিয়ে যাচ্ছে। তাই এই ফ্রি এর মায়া বা ফাঁদ থেকে বাঁচতে আমাদের একটি খুব সহজ কিন্তু কার্যকর চেকলিস্ট তৈরি করতে হবে। শ্রোতারা যখনই দৈনন্দিন জীবনে কোনো ফ্রি অফার দেখবেন, তখন এই 3টে প্রশ্ন নিজেদের করবেন। চলুন তাহলে চেকলিস্টটা তৈরি করা যাক। প্রথম প্রশ্নটি হওয়া উচিত, এই ফ্রি জিনিসের সাথে কি কোনো লুকানো খরচ বা হিডেন কস্ট জড়িয়ে আছে? ড্যান এরিয়েলি বইতে নিজের জীবনেরই একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। গাড়ি কেনার গল্পটা, তাই তো? হ্যাঁ,
তিনি একবার টানা ৩ বছরের জন্য ফ্রি অয়েল চেঞ্জ বা বিনামূল্যে গাড়ির ইঞ্জিন অয়েল বদলে দেওয়ার অফারের লোভে পড়ে একটি প্রচণ্ড দামি অডি গাড়ি কিনে ফেলেছিলেন। অথচ তার আসল উদ্দেশ্য বা বাজেট ছিল পরিবারের জন্য একটি সাধারণ ফ্যামিলি ভ্যান কেনা। ফ্রি সার্ভিস পেতে গিয়ে তিনি মূল বাজেটের চেয়ে কতগুণ বেশি খরচ করে ফেললেন সেই খেয়ালই তার ছিল না। চমৎকার পয়েন্ট। এরপর চেকলিস্টের দ্বিতীয় প্রশ্নটি হবে, এই ফ্রি জিনিসটির দাম যদি 0 না হয়ে অন্তত 1 সেন্ট বা 1 টাকাও হতো, তাহলেও কি আমি এটি পকেটের টাকা দিয়ে কিনতাম? এটা একটা দারুণ লিটমাস টেস্ট। হ্যাঁ, যদি এই প্রশ্নের উত্তর না হয়, তার মানে হলো জিনিসটির প্রতি আসলে কোনো সত্যিকারের প্রয়োজন বা আগ্রহ নেই। শুধুমাত্র জিনিসটা ফ্রি পাওয়া যাচ্ছে বলেই মস্তিষ্ক সেটা নেওয়ার জন্য একটা কৃত্রিম তাগিদ তৈরি করছে। আর চেকলিস্টের তৃতীয় এবং শেষ প্রশ্নটি হবে, আমার এই সিদ্ধান্তটি কি কেবল লস করার ভয় বা কিছু একটা হাতছাড়া হয়ে যাওয়ার ভয় থেকে নেওয়া হচ্ছে? যদি ওই প্যাকেজ বা ডিলটিতে এই ফ্রি জিনিসটা না থাকত, তবে কি আমি আমার আসল বাজেটে স্থির থাকতাম? কেনাকাটার সময় এই 3টি প্রশ্নের চেকলিস্টটা যদি কেউ একটু সময় নিয়ে চিন্তা করে, তবে মাসের শেষে অনেকগুলো অযথা খরচ থেকে নিশ্চিতভাবেই বেঁচে যাওয়া সম্ভব। একদম সত্যি কথা। আপেক্ষিকতা চিনতে পারা এবং ফ্রিয়ের ফাঁদ এড়ানোর পর এবার আমরা যাব আমাদের মাসিক আর্থিক পরিকল্পনার তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে, আর তা হল আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল এবং দীর্ঘসূত্রিতা বা প্রোক্রাস্টিনেশন কাটানো। এই জায়গাটাতে আমরা সবাই সবচেয়ে বেশি স্ট্রাগল করি। ঠিক, আমরা সবাই খুব ভালো করে জানি যে আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা উচিত, ওভারস্পেন্ডিং কমানো উচিত, ক্রেডিট কার্ডের বিল সময়মতো দেওয়া উচিত, কিন্তু এত সব জানা সত্ত্বেও আমরা কেন সেই কাজগুলো করি না? এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। জ্ঞান থাকা আর সেই জ্ঞান অনুযায়ী কাজ করার মধ্যে যে বিশাল একটা ব্যবধান আছে, সেটা ড্যান অ্যারিয়েলির MITর একটা ক্লাসরুমের পরীক্ষা থেকে খুব ভালোভাবে বোঝা যায়। তিনি তার একটি ক্লাসের ছাত্রদের পুরো সেমিস্টারে 3টি অ্যাসাইনমেন্ট বা পেপার জমা দেওয়ার জন্য 3টি ডেডলাইন বা শেষ সময়ে নিজেদেরই ঠিক করতে বললেন। মানে ছাত্ররা নিজেরাই ডেডলাইন বানাবে? হ্যাঁ, ছাত্ররা নিজেরাই ঠিক করবে তারা কবে পেপার জমা দেবে, কিন্তু একবার তারিখ ঠিক করার পর সেটা আর বদলানো যাবে না। এটাকে আচরণগত অর্থনীতির ভাষায় বলে প্রি কমিটমেন্ট বা পূর্ব প্রতিশ্রুতি। অন্যদিকে আরেকটা ক্লাসের ছাত্রদের তিনি কোনো অপশানই দিলেন না। শিক্ষক হিসাবে নিজেই 3টি কঠোর ডেডলাইন চাপিয়ে দিলেন। আর এই পরীক্ষার ফলাফলটা ছিল সত্যি চোখ কপালে তোলার মতো। যে ছাত্রদের উপর শিক্ষক কঠোরভাবে ডেডলাইন চাপিয়ে দিয়েছিলেন, তারাই পুরো সেমিস্টারে সবচেয়ে ভালো গ্রেড পেয়েছিল। আচ্ছা, আর যে ছাত্ররা নিজেদের ডেডলাইন নিজেরা ঠিক করার সুযোগ পেয়েছিল, তারা ছিল দ্বিতীয় অবস্থানে। কিন্তু সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল সেই ক্লাসের যাদের কোনো ডেডলাইনই ছিল না এবং যারা ভেবেছিল একদম সেমিস্টারের শেষ দিনে গিয়ে সব পেপার একসাথে জমা দেবে। কিন্তু আমার একটা খটকা লাগছে, যারা নিজেদের ডেডলাইন নিজেরা ঠিক করেছিল, তারা কেন সবচেয়ে ভালো গ্রেড পেল না? তারা তো নিজেদের সুবিধা অনুযায়ী সময় ভাগ করে নেবার সুযোগ পেয়েছিল। কারণ আমরা মানুষরা যখন নিজেদের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি, তখন আমরা অতিরিক্ত আশাবাদী হয়ে পড়ি। আমরা ধরে নিই যে ভবিষ্যতে আমাদের হাতে অনেক সময় থাকবে, আমরা খুব শৃঙ্খলার সাথে কাজ করব। ও, বুঝতে পেরেছি। এটাকে বলা হয় প্ল্যানিং ফ্যালাসি বা পরিকল্পনার ভ্রান্তি। MITর ওই ছাত্ররাও ভেবেছিল তারা ঠিক মতো কাজ গুছিয়ে নেবে, কিন্তু বাস্তবে তারা প্রোক্রাস্টিনেট করেছিল বা কাজ জমিয়ে রেখেছিল। আমাদের দৈনন্দিন আর্থিক জীবনেও ঠিক এই একই ঘটনা ঘটে। আমরা ভাবে এই মাসটা একটু হাত খুলে খরচ করি, পরের মাস থেকে ঠিক সঞ্চয় করব, কিন্তু সেই পরের মাস আর কখনোই আসে না। হ্যাঁ, আমাদের এই আত্মনিয়ন্ত্রণের অভাবেই মাসিক সঞ্চয়ের হার অনেক সময় শূন্যের নিচে নেমে যায়। তাহলে এই দীর্ঘসূত্রিতা আর আত্মনিয়ন্ত্রণের অভাব থেকে বাঁচার উপায় কি? আসুন এখান থেকে অভ্যাস পরিবর্তনের 3টি সুনির্দিষ্ট পদক্ষেপ বা হ্যাবিট চেঞ্জিং স্টেপ বের করি, যা আমাদের আর্থিক পরিকল্পনার চূড়ান্ত ধাপ হিসেবে কাজ করবে। অভ্যাস পরিবর্তনের প্রথম সুনির্দিষ্ট পদক্ষেপটি হল সঞ্চয়ের জন্য কখনোই শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তি বা উইল পাওয়ারের ওপর নির্ভর না করা। ইচ্ছাশক্তি তো ফুরিয়ে যায়, তাই না? একদম। মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে ইচ্ছাশক্তি হলো আমাদের শরীরের পেশির মতো। সারাদিনের কাজের চাপ আর ক্লান্তির পর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ইচ্ছাশক্তি ফুরিয়ে যায়। তাই সঞ্চয়ের জন্য অটোমেটিক ডিডাকশন বা স্বয়ংক্রিয় কর্তনের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ব্যাংক বা অফিসে এমন একটা সিস্টেম করে রাখা
যাতে বেতন পাওয়ার সাথে সাথেই একটা নির্দিষ্ট অঙ্কের টাকা স্বয়ংক্রিয়ভাবে আলাদা সেভিংস অ্যাকাউন্টে চলে যায়। এই প্রি কমিটমেন্ট বা পূর্ব প্রতিশ্রুতির ফলে প্রতি মাসে নতুন করে সঞ্চয় করার কঠিন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আর ওই ক্লান্ত মস্তিষ্কের ওপর থাকবে না। ঠিক তাই। এরপর দ্বিতীয় পদক্ষেপটি হল প্ল্যানিং ফ্যালেসি বা পরিকল্পনার ভ্রান্তি এড়িয়ে একটি রিনি ডে ফান্ড বা আপৎকালীন তহবিল তৈরি করা। আমরা মাসের শুরুতে খাতা কলমে খুব সুন্দর বাজেট করি আর ধরে নিই সব ঠিকঠাক চলবে। কিন্তু বাস্তবে হঠাৎ গাড়ির টায়ার নষ্ট হওয়া, বাড়ির ছাদ ফুটো হওয়া বা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার মতো অপ্রত্যাশিত খরচ আসবেই। হ্যাঁ, বিপদ তো আর বলে আসে না। যেহেতু আমরা এগুলোকে বাজেটে ধরি না, তাই এমন কিছু ঘটলেই আমরা আমাদের সঞ্চয় ভেঙে ফেলি। তাই অপ্রত্যাশিত খরচ যে হবেই, এই রূঢ় সত্যটা আগে থেকেই মেনে নিয়ে আলাদা একটি তহবিল গঠন করা বাধ্যতামূলক। আর অভ্যাস পরিবর্তনের তৃতীয় পদক্ষেপটি হল সব খরচকে এক পাল্লায় না মাপা বা খরচের আলাদা সীমা নির্ধারণ করা। ড্যান অ্যারিয়েলি এই প্রসঙ্গে একটি দারুণ এবং বেশ অভিনব আইডিয়ার কথা বলেছেন, সেলফ কন্ট্রোল ক্রেডিট কার্ড। এটা খুবই মজার একটা কনসেপ্ট। এমন একটা কার্ড যেখানে ব্যবহারকারী নিজেই ক্যাটাগরি অনুযায়ী খরচের সর্বোচ্চ সীমা বা প্রি কমিটমেন্ট আগে থেকেই ঠিক করে দেবেন। যেমন ধরুন, কেউ হয়তো ঠিক করে রাখল যে মাসে বিনোদন বা কফির পেছনে কোনোভাবেই $50 বেশি খরচ করা যাবে না। ওই সীমা পার হওয়া মাত্রই কার্ডটি সাময়িকভাবে ব্লক হয়ে যাবে, অথবা ব্যবহারকারীর কাছের কোনো বন্ধু বা পরিবারের সদস্যের কাছে সতর্কমূলক ইমেল চলে যাবে। দারুণ আইডিয়া। কিন্তু এই সেলফ কন্ট্রোল ক্রেডিট কার্ডের আইডিয়াটা কি বাস্তবে খুব একটা কাজ করবে? ধরুন, কেউ অফিসে খুব ক্লান্তিকর একটা দিনের পর কফি খেতে গেল, আর সেখানে গিয়ে তার কার্ড ডিক্লাইন হলো। এটা তো প্রচণ্ড হতাশাজনক এবং বিরক্তিকর একটা ব্যাপার। মানুষ কি আসলেই নিজের ওপর বা নিজের ভবিষ্যতের ওপর এতটা কড়াকড়ি বা রেস্ট্রিকশন আরোপ করতে চাইবে? যদি আমরা এটাকে আরও বড় প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব যে আচরণগত অর্থনীতির মূল উদ্দেশ্য শুধু মানুষের ভুলগুলো আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া নয়, বরং এই ত্রুটিগুলো জেনেই এমন সব উপায় বা সিস্টেম তৈরি করা যা আমাদের নিজেদের আবেগপ্রবণ ভবিষ্যতের হাত থেকে আমাদের বর্তমানকে রক্ষা করবে। অ্যারিয়েলি একে বলেছেন ফ্রি লাঞ্চ। আচ্ছা। মানুষ হয়তো কার্ড ডিক্লাইন হওয়াটা পছন্দ করবে না, কিন্তু দিন শেষে যখন সে দেখবে তার সঞ্চয় বাড়ছে, তখন সেই সাময়িক বিরক্তিটুকু আর থাকবে না। যদিও ব্যাংকিং খাতে এমন কার্ড এখনও সেভাবে চালু হয়নি, তবে আমরা নিজেরাই কিন্তু এর বিকল্প তৈরি করতে পারি। কিভাবে? যেমন ধরুন, বিনোদন বা বাইরের খাবারের জন্য মাসের শুরুতেই একটা নির্দিষ্ট পরিমাণ নগদ টাকা আলাদা খামে রেখে দেওয়া। খামের টাকা শেষ তো ওই খাতের খরচও শেষ। দারুণ একটা হ্যাক। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা মাসিক আর্থিক বৃদ্ধির যে ধাপে ধাপে সাজানো প্ল্যানটি পেলাম, তা যদি একটু সংক্ষেপে মনে করিয়ে দিই। প্রথম ধাপ হল দামি জিনিস কেনার সময় আমাদের মস্তিষ্কের আপেক্ষিকতার ফাঁদ চিহ্নিত করা। ডিকয় অপশন দেখে প্রভাবিত না হয়ে শুধুমাত্র নিজের আসল প্রয়োজন এবং বড় চিত্রটার দিকে লক্ষ্য রাখা। একদম। দ্বিতীয় ধাপ হল ফ্রি জিনিসের উন্মাদনা এড়াতে আমাদের সেই 3টি প্রশ্নের চেকলিস্ট ব্যবহার করা, অর্থাৎ হিডেন কস্ট আছে কিনা বা জিনিসটা $1 হলেও কিনতাম কিনা তা যাচাই করা। আর তৃতীয় ধাপ হল প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা দূর করতে ইচ্ছাশক্তির উপর ভরসা না করে প্রি কমিটমেন্ট বা পূর্ব প্রতিশ্রুতির মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের সিস্টেম গড়ে তোলা, যার মধ্যে অটোমেটিক সেভিংস এবং এমার্জেন্সি ফান্ড অন্যতম। এর পুরো অর্থটা হলো আমাদের এই রূঢ় সত্যটা মেনে নিতে হবে যে আমরা কেউই নিখুঁত গণনাকারী যন্ত্র নই। আমরা পদে পদে ভুল করি, আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিই, কিন্তু নিজেদের ভেতরের এই অনুমানযোগ্য অযৌক্তিক সত্তাটিকে যদি আমরা একবার সচেতনভাবে স্বীকার করে নিই, তবেই আমরা আমাদের এই দুর্বলতাগুলো মোকাবেলার জন্য সঠিক রক্ষাকবচ তৈরি করতে পারব এবং শেষ পর্যন্ত একটি অনেক বেশি নিরাপদ ও উন্নত আর্থিক জীবন গড়ে তুলতে পারব। আলোচনা শেষ করার আগে সোর্স মেটেরিয়াল থেকে একটি নতুন এবং বেশ উস্কানিমূলক ভাবনা দিয়ে যেতে চাই, যা হয়তো দৈনন্দিন খরচের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ড্যান অ্যারিয়েলি একটি দারুণ কনসেপ্টের কথা বলেছেন,
পেইন অফ পেইং বা টাকা খরচ করার মানসিক যন্ত্রণা। এটা খুব ইন্টারেস্টিং। যখন আমরা পকেট থেকে গুনে গুনে নগদ টাকা বের করে দিই তখন আমাদের অবচেতন মনে একটু কষ্ট বা অস্বস্তি হয়, কিন্তু যখন আমরা ক্রেডিট কার্ড সোয়াইপ করি বা অনলাইনে ডিজিটাল পেমেন্ট করি তখন সেই খরচের কষ্টটা আমাদের মস্তিষ্ক আর টেরি পায় না। ফলে আমরা প্রায়শই নিজেদের অজান্তে অনেক বেশি খরচ করে ফেলি। হ্যাঁ, ডিজিটাল পেমেন্টে মনেও হয় না যে টাকা যাচ্ছে। এখন একটু কল্পনা করুন তো, যদি আমাদের পুরো অর্থনীতি বা পেমেন্ট সিস্টেমটা এমনভাবে সাজানো হতো যেখানে টাকা খরচ করলে মানুষের সত্যি শারীরিক ব্যথা অনুভব হতো। ধরুন ক্রেডিট কার্ড মেশিনে কার্ড সোয়াইপ করার সাথে সাথে আঙুলে একটা মৃদু বৈদ্যুতিক শক লাগত। ভাবতেই তো ভয় লাগছে। তাহলে কি পুঁজিবাদের কাঠামো বা আমাদের এই অতিরিক্ত ভোগের অভ্যাস রাতারাতি পুরোপুরি বদলে যেত? আমরা কি তখন শপিং মলগুলোতে এমন দেদারসে অপ্রয়োজনীয় জিনিস কিনতাম, নাকি শুধু সত্যিকারের দরকারি জিনিসগুলোই কিনতাম? এটা সত্যি গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। আমাদের মস্তিষ্ক কিভাবে ব্যথার সাথে টাকা খরচের সম্পর্ক তৈরি করে সেটা যদি আমরা পুরোপুরি বুঝতে পারি, তবে হয়তো ভবিষ্যতের অর্থনীতিবিদরা এমন কোনো ব্যবস্থা তৈরি করবেন যা আমাদের ওভার স্পেন্ডিং থেকে স্বয়ংক্রিয়ভাবেই বিরত রাখবে। শ্রোতাদের জন্য আজকের মতো এটাই আমাদের চূড়ান্ত ভাবনা। নিজেদের আচরণের এই ছোট ছোট ত্রুটিগুলো, এই অযৌক্তিক সিদ্ধান্তগুলো নিয়ে একটু ভাবুন। হয়তো আপনার আর্থিক জীবনের সবচেয়ে বড় সমাধানটা নতুন কোনো উপার্জনের রাস্তায় নয়, বরং নিজের এই মনস্তাত্ত্বিক ত্রুটিগুলো স্বীকার করে নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই গভীর বিশ্লেষণ। ভালো থাকবেন।